প্যান্টটা খুলুন। হাঁটুর বয়সী এক তরুণীর মুখে এমন সোজাসাপটা এবং অভাবনীয় কথা শুনে মুহূর্তের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেলল কর্নেল জিওন জাঙ্কুক। রুমের ভেতরের তাপমাত্রা যেন এক ঝটকায় হিমাঙ্কের নিচে নেমে গেল। ঢাকা সেনানিবাসের বিশেষায়িত মেডিকেল ক্যাম্পাসের চারপাশটা আজ অন্য দিনের চেয়েও বেশ থমথমে। মেঘের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি, ধোঁয়াটে চাদরে ঢাকা পড়ে আছে করিডরগুলো। এই গুমোট পরিবেশে ঠিক কেন্দ্রে রয়েছে একজন মানুষ, কর্নেল জিওন জাঙ্কুক। সামরিক মহলে তাকে ডাকা হয় দ্য আয়রন ফিস্ট। গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল ফোর্সের সমন্বয়ে গঠিত একটি অতি গোপনীয় ইউনিটের প্রধান তিনি। তার উপস্থিতিতে বাতাসের আর্দ্রতাও যেন ভয়ে শুকিয়ে যায়। জিওনের পরনে ফুল আর্মি কামব্যাক ইউনিফর্ম। তার প্রতিটি পদক্ষেপের সাথে বুট জুতোর যে ভারী শব্দ হচ্ছে তা যেন কোনো আসন্ন যুদ্ধের দামামা। দীর্ঘদেহী এই মানুষটির ব্যক্তিত্বে আছে এক অদ্ভুত অভিজাত্য। তার আম্বার রঙের চোখ দুটোর দিকে সরাসরি তাকানোর সাহস খুব কম মানুষেরই হয়। সেই বিরল আম্বার আইস বা তামাটে চোখ এখন জ্বলজ্বল করছে। তার পেছনে প্রায় দৌড়ে আসার ভঙ্গিতে আসছে মেজর জেহব এবং কিছুটা ধীরলয়ে আসছে কর্নেল মিনিউঙ্গি সুগা। মিনিউঙ্গি আর জিওন দীর্ঘদিনের বন্ধু, একে অপরের নক্ষত্র চেনা। কিন্তু আজ জিওনের মেজাজটা যে সপ্তম আকাশে চড়ে আছে সেটা সুগা বেশ ভালোই টের পাচ্ছে। মেডিকেল ক্যাম্পাসের 2 নম্বর ভিআইপি কেবিনের সামনে এসে থামলো জিওন। আজ তার জীবনের অন্যতম বিরক্তিকর দিন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অপারেশন ব্ল্যাক হোলের আগে একটি বিশেষ ইমিউনো বুস্টার ডোজ নেওয়া তার জন্য বাধ্যতামূলক। কিন্তু জিওনের ব্যক্তিগত ডিকশনারিতে অসুস্থতা বা ডাক্তার বলে কোনো শব্দ নেই। তিনি মনে করেন একজন খাঁটি সৈনিকের জন্য সিরিঞ্জ মানেই হলো এক প্রকারের নমনীয়তা বা দুর্বলতা। কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই জিওনের তীক্ষ্ণ চোখ দুটো সরু হয়ে এলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন নারী অফিসার। তার ধবধবে সাদা অ্যাপ্রনের নিচে জলপাই রঙের ইউনিফর্মটা সূর্যের আলোর ন্যায় ঝলমল করছে। টেবিলের উপরে সাজানো কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্ট আর একটি নীলচে সিরিঞ্জ। মেয়েটির উচ্চতা খুব বেশি নয়, 5 ফিট 2-3 হবে, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিতে এক ধরনের রাজকীয় আভিজাত্য আর অদম্য আত্মবিশ্বাস। নেম প্লেটে রূপালী অক্ষরে খোদাই করা নাম লেফটেন্যান্ট কর্নেল কিম তেইহুং। তেইহুং তার স্থির দৃষ্টি দিয়ে একবার জিওনের আপদমস্তক মেপে নিল। জিওনের চোয়াল শক্ত হয়ে আছে, গায়ের প্রতিটি পেশি টান টান। তেইহুং কোনো কুশল বিনিময় বা সৌজন্যবোধের তোয়াক্কা না করে সরাসরি সিরিজটা হাতে নিয়ে বলল, কর্নেল জিওন, আপনার প্যান্টটা খুলুন। মুহূর্তের জন্য ঘরের অক্সিজেন যেন নিঃশেষ হয়ে গেল। সুগা তখন হাতে থাকা কফির কাপে একটা বড় চুমুক দিতে যাচ্ছিল। তেইহুংয়ের এমন আকস্মিক নির্দেশে তিনি বেশম খেলেন। কফি তার শ্বাসনালীতে আটকে গিয়ে এক ভয়াবহ কাশির উদ্রেক হলো। সুগার চেহারা লাল করে কেবিনের এক কোণে সরে গেলেন। অন্যদিকে মেজর জেহপের অবস্থা আরো শোচনীয়। সে তার জীবনে অনেক কঠিন ট্রেনিং আর বুলেট সহ্য করেছে, কিন্তু তার দুর্ধর্ষ কমান্ডিং অফিসার একজন তরুণী ডাক্তার এভাবে সোজাসাপটা নির্দেশ দিচ্ছে, তাও যে সে নির্দেশ না, একেবারে প্যান্ট খোলার নির্দেশ। এটা তার কল্পনারও অতীত। তার পেটের ভেতরে হাসির যে ঝড় উঠেছে সেটা কোনোভাবে আটকানোর জন্য সে নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। তার মনে হলো এখন যদি সে সামান্য শব্দ করে হাসে তবে কর্নেল জিওন তাকে আজকে মেরেই ফেলবে, অথবা কোনো দুর্গম পাহাড়ে ট্রান্সফার করে দেবে, না হয় সারা রাত উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে। তিনি যা রাগী! কর্নেল জিওন কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। রাগে তার শিরাগুলো ফুলে উঠেছে। তিনি তেইহুংয়ের খুব কাছাকাছি এগিয়ে গেলেন। তার বিশালকায় দেহর ছায়ায় তেইহুংয়ের ক্ষুদ্র অবয়বকে গ্রাস করে নিল। অত্যন্ত নিচু এবং শীতল গলায় তিনি বললেন, আপনি কি নিজের কাণ্ডজ্ঞান হারিয়েছেন? আপনি জানেন না আপনি কার সাথে এবং কি ভাষায় কথা বলছেন? তেইহুং এক চুলও নড়ল না। সে জিওনের সেই ভয়ঙ্কর তামাটে চোখের দিকে সরাসরি স্থিরভাবে তাকিয়ে বলল, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করছি কর্নেল জিওন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখানে আমার কেবিনে একজন পেশেন্ট। এই ইনজেকশনটা
আপনার গ্লুটানাস মাসেলে দিতে হবে। সো মেডিকেলের প্রসিডিওর অনুযায়ী যা বলছি তা একদম সঠিক। জিয়ন রাগে কাঁপছে। তার চোখের সেই আম্বর মণি এখন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আই ওয়ান্ট এ সিনিয়র ডক্টর। ডক্টর বোগাম কোথায়? তাকে ডাকুন। তেইয়ুং একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ডক্টর বোগামের বাবা মারা গেছে আজ ভোরে। তিনি ছুটিতে গিয়েছেন। আর তার অবর্তমানে এই বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগটি পুশ করার মতো দক্ষতা এই মুহূর্তে এই ক্যাম্পে শুধু আমারই আছে। আপনি কি চাচ্ছেন আপনার এই ঠুনকো ইগোর কারণে আগামীকালের গুরুত্বপূর্ণ মিশনটি ঝুঁকিতে পড়ুক? জিওন এবার আর নিজেরা সামলাতে পারল না। তার বজ্রকণ্ঠের চিৎকারে কেবিনের জানলার কাঁচগুলো যেন কেঁপে উঠল। আই ডোন্ট কেয়ার। আমার কোনো ডোজের প্রয়োজন নেই। ডিসিপ্লিন শেখার দরকার আপনার, ডক্টর তেইহুং। নিজের চেয়ে বয়সে বড় একজন সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখুন। দিস ইজ অ্যান ইনসাল্ট। তেইহুং শান্তভাবে সিরিঞ্জটা ট্রেতে রেখে দিল। তার চোখে এক অদ্ভুত উদাসীনতা। সে বলল, আর্মি কোড অনুযায়ী আপনি একজন অবাধ্য রোগী। আপনার এই ইগো আপনার জন্য কাল হতে পারে। জাংকুক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেলেন তিনি। তার পেছনে সুগা আর মেজর জেহো তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। করিডোরে জিওনের বুটের শব্দে মনে হলো ছোটখাটো কোনো ভূমিকম্প হচ্ছে। কেবিনের ভিতরে এখন নিস্তব্ধতা। তে জানলার বাইরে তাকিয়ে কিছুক্ষণ গভীর শ্বাস নিল। বিড়বিড় করে বলল, মানুষটা আগের মতোই রয়েছে, যেমন রাগী তেমনি জেদি। তবে তার ওই অপ্রস্তুত আর হতভম্ব মুখটা দেখে তের মনে মনে বেশ হাসি পাচ্ছিল। ঠিক 2 মিনিট পর কেবিনের দরজা আবারও খুলে গেল। ভিতরে ঢুকলো কর্নেল মিনিঙ্গি সুগা। তার মুখ এখনো হাসি চেপে রাখার কারণে টমেটোর মতো লাল হয়ে আছে। তে তখন তার ফাইলগুলো গোছানোর ভান করছিল। সুগা পা টিপে টিপে তের কাছে এলো। তারপর হঠাৎ করে ছোটবেলার মতো তের ডান কানটা টেনে ধরলেন। উফ ভাইয়া, ছাড়ো, লাগছে তো। তে চেঁচিয়ে উঠলো। সুগা ছাড়লো না, বরং আরো একটু জোরে টেনে ধরে বলল, কি ডাক্তার ম্যাডাম, আপনি তো ভারী দুষ্ট হয়ে গেছেন। অমন বাঘটাকে একেবারে খাঁচায় পুরে ফেলার মতো ফন্দি ছিল নাকি? প্যান্ট খুলুন। বলার সাহস পেলি কোত্থেকে তুই? জানিস ওর মেজাজ কেমন? এই কান ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে মুখ ফুলিয়ে বলল, আরে ভাইয়া, আমি তো ভুল কিছু বলিনি। ওই ইনজেকশন তো ওইখানেই দিতে হয়। আর উনি যেভাবে ভান দেখান যেন সারা দেশের দায়িত্ব ওনার একা। একটু নাজেহাল না করলে আসমানেই থাকতো। ছাড় বলছি, আমি এখন লেফটেন্যান্ট কর্নেল, আমার একটি রেসপেক্ট আছে। সুগা হো হো করে হেসে উঠলেন। তেকে ছেড়ে দিয়ে বললেন, রেসপেক্ট? তুই তো আমার সেই ছোট্ট তেই আছিস যে ইনজেকশন দেওয়ার নাম করে আমার প্রিয় বিড়ালটার লেজ কাটতে চেয়েছিলি। জিয়ন যদি একবার জানতে পারে তুই আমার ছোট বোন, তাহলে ও আমাকে নির্ঘাত শাস্তি হিসেবে কোর্ট মার্শাল করিয়ে ছাড়বে। যাই বলিস তে, বেচারার মুখটা দেখার মতো হয়েছিল। ঠিক এই সময় দরজার আড়ালে একটি ছায়া কেঁপে উঠল। মেজর জেহো তার স্মার্টফোনটা ডেস্কে ফেলে গিয়েছিল। সেটা নিতেই ফিরে এসেছিল সে, কিন্তু ভিতরে যা শুনলো তাতে তার হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। মেজর জেহো দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। তার মাথা কাজ করছে না। কর্নেল মিন ইয়ুঙ্গি আর ডক্টর কিম তেইয়ং আপন ভাই বোন। ডক্টর তেইয়ং আসলে কমান্ডিং অফিসারের ঘনিষ্ঠ বন্ধুর বোন। তার মানে এতক্ষণ যা ঘটলো তা কোনো সাধারণ ডাক্তার রোগীর ঝগড়া নয়, বরং এটা একটি বিশাল সংঘাতের পূর্বাভাস। জিওক মনে মনে হিসাব মেলাতে লাগলো। জিয়ন স্যার তো এখন রাগে অন্ধ হয়ে আছেন, অথচ তেইহুং আসলে তার কলিজার বন্ধুর বোন। যদি জিয়ন স্যার এই সত্যটা জানতে পারে তখন কি হবে? ভেতরে তখন ভাই বোনের খুনসুটি চলছে। তে টেবিলে বসলো। তার চোখে এক ধরনের চপলতা। সে বলল, আরে ভাইয়া, জিয়ন জাংকুক মানুষটা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম, কিন্তু তার মেজাজটা একদম কাঁচামরিচের মতো ঝাল। আমার কিন্তু তাকে নাজেহাল করে বেশ ভালোই লেগেছে। সুগা মাথা নাড়ালেন। সাবধানে বনু, জিয়ন যতটা কঠোর তার চেয়েও বেশি প্রফেশনাল। ও যদি কোনোভাবে টের পায় তুই ওকে নিয়ে মজা করছিস, তবে কিন্তু হিতে বিপরীত হবে। আর কালকের মিশনটা ওর জন্য খুব জরুরি। তে উঠে দাঁড়ালো। তার
চোখে তখন এক দৃঢ় প্রতিজ্ঞা। আমি জানি ভাইয়া, কাল সকালে ও যখন হেলিকপ্টারে উঠবে তার আগেই ওকে ডোজ নিতে হবে, আর সেটাও আমার হাত থেকে। দেখে নিও। বাইরের করিডোরে দাঁড়িয়ে মেজর দেহ ঘামছে। সে বুঝলো এই অপারেশন ব্ল্যাক হোল শুরু হওয়ার আগেই মেডিকেল ক্যাম্পে অন্য একটি অপারেশন শুরু হয়ে গেছে। যে অপারেশনের নাম হয়তো এক ধ্বংসাত্মক সংঘাত। রাতের আধার ঘনিয়ে আসছে সেনানিবাসে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে এক রহস্যময় ডাক্তারের জেদ। সুগা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর তে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার হাত কাঁপছে। এতক্ষণ যে ডক্টর কিম তেইয়ং হয়ে আত্মবিশ্বাসী সে দেখিয়েছে, তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 7 বছর, দীর্ঘ 7 বছর পর আবারও সেই তামাটে চোখের মানুষটাকে দেখলো সে। ঠিক তখনই কেবিনে ঢুকলো তার বান্ধবী ডক্টর জিমিন। জিমিন অনেকক্ষণ ধরে করিডোরে ছিল। সে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তেকে পর্যবেক্ষণ করে সে খুব নিচু স্বরে বলল, তে, তুই ঠিক আছিস তো? ওই মানুষটা, ওই আম্বার আইস তামাটে চোখের লোকটা, তুই কি খেয়াল করেছিস ওকে? তে কোনো কথা বলল না, শুধু শূন্য দৃষ্টিতে জানলার বাইরে কুয়াশার দিকে তাকিয়ে রইল। জিমিন আরো কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমি খোঁজ নিয়ে দেখলাম সারা ক্যান্টনমেন্টে মাত্র একজনেরই এমন অদ্ভুত আম্বার চোখ আছে, কর্নেল জিয়ন জাংকুকের। তে, আমার কাছ থেকে কিছু লোকাস না। এই জাংকুক কি তোর সেই মেজর জাংকুক যে আজ থেকে 7 বছর আগে তোকে ধোকা দিয়েছিল, তোর মন ভেঙেছিল, যে তোর সাজানো গোছানো পৃথিবীটা মুহূর্তে ছারখার করে দিয়েছিল? কর্নেল জিয়ন কি তোর এক্স বয়ফ্রেন্ড ছিল? তে জিমিনের কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, না, কর্নেল জিয়ন আমার এক্স বয়ফ্রেন্ড ছিল না। এক্স বয়ফ্রেন্ড হলে তাকে ভুলে যাওয়া যেত, তার নামের শেষে একটি শেষ বসানো যেত। কিন্তু সে ছিল এমন একজন যার নাম আমি কোনোদিনও উচ্চারণ করিনি, তবু বুকের ভিতর সে প্রতিদিন শ্বাস নিত। সে ছিল সেই মানুষ যার সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা ছিল পুরোপুরি, যাকে ভালোবাসার অনুমতি ছিল না, তবু না বেশে থাকার শক্তিও ছিল না। আমরা কখনো হাত ধরিনি, কিন্তু হাজারটা অসম্পূর্ণ স্পর্শ জমে আছে মনে। কখনো আমরা বলিনি, তবু সব স্মৃতিতে সে একই আমার হয়ে আছে, তাই না? কর্নেল জিয়ন আমার এক্স বয়ফ্রেন্ড ছিল না। সে ছিল এমন এক অধ্যায় যেটা কখনো শুরুই হয়নি, কিন্তু শেষ হয়ে গেছে বুকের ভিতরে রক্তক্ষরণ দেখে। কিছুক্ষণের জন্য জিমিন কথা বলতে ভুলে গেল। কেবিনের ভেতর নিস্তব্ধতা ভেঙে জিমিন আবারও বলতে শুরু করলো, 7 বছর আগে ঠিক কি হয়েছিল তে? তুই তো কোনোদিনও কাউকে কিছু বলিসনি, আজ বলতেই হবে। কেন ওই আম্বার চোখের মানুষটাকে দেখে তুই এভাবে পাথর হয়ে গেলি? তে একটি দীর্ঘশ্বাস ফেললো। জানলার কাচের ওপরে কুয়াশা ভেদ করে 7 বছর আগের এক তপ্ত দুপুরের স্মৃতি ভেসে উঠলো তার চোখের সামনে। সে ধীর গলায় বলতে শুরু করলো, তখন আমার বয়স মাত্র 18। ইন্টারমিডিয়েট শেষ করেছি কেবল। নোয়াখালীতে দাদুর বাড়িতে ফুফাতো বোনের বিয়ে ছিল। আমরা সপরিবারে অনেকদিন পর সেখানে গিয়েছিলাম। ভাইয়া, মানে সুগা ভাইয়া যেতে পারিনি ওর একটি জরুরি মিশনের জন্য। সেখানে আমার দেখা হয় জাংকুকের সাথে। তখন ও ছিল তরুণ মেজর জাংকুক। কেন জানি না, ওর ওই অদ্ভুত আম্বার চোখের দিকে তাকালে আমি হারিয়ে যেতাম। জিমিন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তে বলতে লাগলো, মাত্র 7 দিনের পরিচয় ছিল আমাদের, কিন্তু ওই 7 দিনই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল ও আমাকে পছন্দ করে। বিয়ের শেষ রাতে আমি খুব যত্ন করে সেজেছিলাম ওর সাথে একটি ছবি তুলবো বলে, মনের কথাগুলো বলবো বলে। তের কণ্ঠস্বর এবার কিছুটা বুঝে এলো। ওর রুমের দরজার কাছে পৌঁছাতে আমি থমকে গেলাম। ও ভিতরে কারোর সাথে কথা বলছিল। স্পষ্ট শুনলাম ও বলছে, আমি মেজর জিয়ন জানবো, একটি সাধারণ মেয়েকে বিয়ে করব। আমি আমার টাইপের কাউকে খুঁজছি। ওই মেয়েটা আমার যোগ্য না, হয়তো একটু দেখতে সুন্দর, কিন্তু এর বেশি কিছু না, নাথিং এলস। মেয়েটার সাথে আমাকে কোনোভাবেই মানাবে না। জিমিন স্তব্ধ হয়ে গেল। জাংকুকের মতো মানুষ এমন কথা বলতে পারে? তে মলিন হাসলো, বলল,
ওই এক মুহূর্তে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। কাউকে কিছু না বলে ভোরেই ঢাকার উদ্দেশ্যে চলে আসি এবং মাসখানেকের মধ্যে দেশের বাইরে চলে যাই হায়ার এডুকেশনের জন্য। আমি নিজেকে এমনভাবে তৈরি করতে চেয়েছিলাম যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমি যোগ্য নই। আজ আমি লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার কিম তেইয়ং। অথচ ভাগ্য দেখ, আজ আমি তারই ডাক্তার। জিমিনোকে সান্ত্বনা দিতে গিয়ে বলল, এত কষ্ট বকে চেপে আসছিস তুই, কিন্তু ও কি তোকে চিনতে পারলো না? গম্ভীর মুখে টেবিলের ফাইলটা টেনে নিল। চিনতে না পারাই স্বাভাবিক। 7 বছর আগে আমার চেহারা আর ব্যক্তিত্বে অনেক পরিবর্তন এসেছে। 18 বছরের সেই চঞ্চল কিশোরী আর আজকে এই কড়া ডাক্তার এক নয়। তাছাড়া হয়তো সে আমাকে মনে রাখার প্রয়োজন বোধ করেনি। যাকে সে যোগ্য বলে মনেই করেনি, তাকে মনে রাখবে কেন? একটু থেমে আবারও বলল, এখন এইসব কথা বলা বৃথা। ওর বয়স এখন 30 ছাড়িয়েছে। ও নিশ্চয়ই বিবাহিত, হয়তো বাচ্চার বাপও হয়ে গেছে। আমাদের অতীতটা গোপনেই থাক জিমিন। ও আমাকে চিনতে পারেনি, এটাই আমাদের দুজনের জন্য ভালো। জিমিন দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। কিন্তু জানে সে যতটা সহজভাবে বলল ভুলে যাওয়াই উত্তম, কিন্তু কাজটা ততটাও সহজ নয়, বিশেষ করে যখন তাকে আবার ওই আম্বার চোখের মুখোমুখি হতে হবে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, যাই কিছু হয়ে যাক, কর্নেল জিয়ন জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল করবে না। সেনানিবাসের রাতগুলো সাধারণত খুব শান্ত হয়, কিন্তু সেই শান্ত ভাবের আড়ালে লুকিয়ে থাকে এক তীব্র সতর্কতা। জিয়ন জাংকুকের বাংলোর লাইট তখনও জ্বলছে। তিনি তার স্টাডি রুমে বসে সামনে বড় ম্যাপটার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন ম্যাপের লেখাগুলোতে নেই। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে সেই জেদি মেয়েটির মুখ। আপনার প্যান্ট খুলো। এই অসভ্য আর স্পর্ধিত বাক্যটি তার কানে তীরের মতো বিচ্ছে। জিয়ন তার দীর্ঘ 10 বছরের আর্মি ক্যারিয়ারে কত রথী মহারথী সামলেছে, কত অপরাধী মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু আজ একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছে তা কিভাবে নাজেহাল হতে হলো, তাও আবার তার নিজের জুনিয়র অফিসারদের সামনে। জাংকুক হাতের কলমটা সজোরে টেবিলের উপরে আছাড় মারলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে। তিনি বিড়বিড় করে বললেন, কিম তেইয়ং, আপনি সীমা লঙ্ঘন করেছেন। আগামীকালের মিশনের পর আপনার এই স্পর্ধার হিসাব আমি কানায় কানায় বুঝে নেব। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল কেউ। জাংকুক তার কণ্ঠস্বর স্বাভাবিক করে বলল, কামিং। ভিতরে ঢুকলো সুগা। তার মুখে এক প্রকারের প্রশান্তি, যা জাংকুকের মেজাজ আরো বিগড়ে দিল। সুগা একটি চেয়ার টেনে বসে বলল, কিরে দোস্ত, ম্যাপের দিকে তাকিয়ে আছিস নাকি ওই ডাক্তার মেয়ের রাগি মুখটা ভাবছিস? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে সুগার দিকে তাকালেন। সুগা, আমি এখন ইয়ার্কি করার মোড়ে নেই। ওই মেয়েটাকে কে এই পোস্টে নিয়োগ দিয়েছে? ওর ডিসিপ্লিন বলতে কিচ্ছু নেই। সুগা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ জাংকুক, তেইয়ং একটু সোজাসাপটা কথা বলে ঠিকই, কিন্তু ওর কাজে সেরাদের সেরা। দেশের বাইরে থেকে স্পেশাল ট্রেনিংও নিয়ে এসেছে ও। আর ওই ডাক্তার কথা যেটাও বলেছিল সেটা খুবই জরুরি। তোর শরীরে যে পুরনো ইনজুরিটা আছে সেটা কালকে পাহাড়ি আবহাওয়ায় তোকে কাবু করে ফেলতে পারে। তুই কেন বুঝছিস না? আমি মরে গেলেও ওই বেয়াদব মেয়ের হাতে ইনজেকশন নেব না। সুগা মনে মনে হাসলো। তিনি জানেন জাংকুক যত বড়ই বীর হোক না কেন, তের জেদ তার চেয়েও বেশি। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তোর জীবন তোর সিদ্ধান্ত, তবে মনে রাখিস কাল ভোর 4টায় হেলিকপ্টার টেক অফ করবে। সুস্থ শরীর না থাকলে মিশন ফেল হতে পারে। গুড নাইট। সুগা বেরিয়ে যাওয়ার পর জাংকুক আবারও নিস্তব্ধতায় ডুবে গেল। তিনি জানেন সুগা ঠিক বলেছে, কিন্তু তার ইগো আজ এক বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মেডিকেল ক্যাম্পের কোয়ার্টারে তখনও ঘুমানোর প্রস্তুতি নেয়নি। সে বিড়বিড় করে বলল, যেদিন মানবটা মনে হয় আসবে না, কিন্তু তাকে বাধ্য হয়ে হলেও আসতে হবে। ডায়েরিতে কিছু নোট লিখছিল। হঠাৎ তার ফোনে মেসেজ টোন বেজে উঠল। সুগার মেসেজ। বার্তা এখনো গর্জন কমাই নিতে, মনে হয় আসবে নাও। ছোট্ট করে রিপ্লাই দিল, বাঘ যখন শিকারের ঘ্রাণ পায় তখন সে নিজেই গর্ত থেকে বেরিয়ে আসে ভাইয়া, জাস্ট ওয়েট।
অ্যান্ড সি। রাত 3টে বাজে। পুরো সেনানিবাস যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জাংকুক তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। তার কপালে হালকা ঘাম, শরীরটা কেন জানি একটু ভারী লাগছে। পুরনো চোটটা মাঝে মধ্যে মাথাচাড়া দিচ্ছে। তিনি আয়নায় নিজের প্রতিচ্ছবিকে বললেন, জাংকুক, তুই কি হার মানছ? না, তিনি হার মানছে না। তিনি পরাজয় স্বীকার করতে জানে না। তিনি জিপের চাবিটা হাতে নিলেন, ড্রাইভ করে নিজেই চলে এলেন মেডিকেল ক্যাম্পের দিকে। জাংকুক সোজা চলে গেল কিম তেইয়ং এর কেবিনের দিকে। তে তখন কেবিনের চেয়ারে মাথা রেখে ঝিমুচ্ছিল। বুট জুতার শব্দ পেয়ে সে চট করে সোজা হয়ে বসলো। দরজায় দাঁড়ানো দীর্ঘদেহী মানুষটাকে দেখে সে অবাক হওয়ার অভিনয় করলো না, বরং খুব শান্তভাবে ঘড়ির দিকে তাকালো। আপনি দেরিতে এসেছেন কর্নেল, তে গম্ভীর কণ্ঠে বলল। জাংকুক ভিতরে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জাংকুক তের সামনে গিয়ে দাঁড়ালো এবং নিচু স্বরে বলল, আমি এখানে আপনার কাছে হার মানতে আসিনি। আমি এসেছি আমার মিশনের স্বার্থে। কিন্তু মনে রাখবেন ডক্টর, আপনি যদি এই ডোজটি দিতে গিয়ে সামান্যতম কোনো ভুল করেন বা বাড়তি কোনো নাটক করেন, তবে এই দেয়ালের বাইরে আপনি আর কোনোদিনও পা রাখতে পারবেন না। তে উঠে দাঁড়ালো। সে জাংকুকের রাগকে তোয়াক্কা না করে ট্রে থেকে ইঞ্জেকশনটা তুলে নিল। সে খুব ধীর পায়ে জাংকুকের দিকে এগিয়ে এলো। তাদের মাঝখানে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। জাংকুক তের চোখের মনির গভীরে এক অদ্ভুত স্থিরতা দেখল। তে খুব নিচু স্বরে বলল, আমি আমার কাজ নিয়ে কোনো নাটক করি না মিস্টার জিয়ন। এবার আপনি আপনার ইগোটা বাইরে রেখে আসুন। জাংকুক এবার আর কিছু বলল না। তিনি বড় একটি শ্বাস নিয়ে দেয়ালের দিকে ফিরে দাঁড়ালেন। তার পিঠের পেশিগুলো টান টান হয়ে আছে। তে খুব দক্ষ হাতে ইঞ্জেকশনটা পুশ করলো। এক মুহূর্তের জন্য জাংকুকের পুরো শরীর কেঁপে উঠল, কিন্তু তিনি মুখ ফুটে টু শব্দটিও করল না। কাজ শেষ করে তে তুলা দিয়ে জায়গাতে চেপে ধরে বলল, হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। আর হ্যাঁ, পাহাড়ে গিয়ে ঠান্ডা পানি একদম খাবেন না। জাংকুক নিজের কাপড় ঠিক করে নিতে নিতে তের দিকে তাকাল। তার চোখে এখন আর আগের মতো ঘৃণা নেই, বরং এক ধরনের কৌতূহল। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর গভীরভাবে বললেন, থ্যাংক ইউ। জাংকুক বেরিয়ে যাওয়ার সাথে সাথেই সুগা দরজার ওপাশ থেকে উকি দিলেন। তার পেছনে মেজর জেহপও আছে। জেহপ তখনও অবিশ্বাস্য দৃষ্টিতে তেকেই দেখছে। সুগা তের সামনে এসে তার গালটা হালকা টেনে দিয়ে বলল, বাহ, তুই তো সত্যি বাক্যে বশ করে ফেললি রে বোন। ও যে এভাবে একা আসবে আমি ভাবতেই পারিনি। তে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো গর্ব নেই। সে মেজর জেহপকে দেখে একটু অবাকই হয়ে বলল, মেজর জেহপ, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? জেহপ কোনো মতে ঢোক গিলে বলল, না মানে ম্যাম, আপনি জাংকুক স্যারের বন্ধু, মানে সুগা স্যারের বোন। আমি আসলে। সুগা হেসে উঠে জেহপের কাঁধে হাত রেখে বলল, আরে জেহপ, গোপন কথাটা জেনেই ফেললে যখন, তখন আর ভয় কি? তবে খবরদার জাংকুক যেন এখন এটা জানতে না পারে। ওর মেজাজ এখন যা আছে তাতে ও জানলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে। জেহপ দ্রুত সেলুট দিয়ে বলল, স্যার, আমার জবান বন্ধ, আমি কিছুই জানি না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। হেলিপ্যাডে হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ শোনা যাচ্ছে। জিয়ন জাংকুক তার টিমের সাথে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। তার শরীর এখন বেশ ঝরঝরে লাগছে। তিনি একবার পেছনে মেডিকেল ক্যাম্পের ভবনের দিকে তাকালেন। সেখানে জানলার পাশে সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে। জাংকুক মনে মনে হাসলো। তার অবচেতন মন বলছে, এই মেয়েটার সাথে তার হিসেব এখনো বাকি আছে। আর তে জানলার পাশে দাঁড়িয়ে ভাবছে, সাবধানে থেকো জেডি কর্নেল, কেন যে আমাদের আবার দেখা হলো। ভোরের আলো তখনও দুর্গম পাহাড়ের খাদে পৌঁছায়নি। চারিদিকে শুধু পাইন আর দেবদারু গাছের ছায়া, আর তার মাঝ দিয়ে বয়ে চলা এক হিমশীতল নীরবতা। কিন্তু এই নীরবতা আজ মেকি। অপারেশন ব্ল্যাক হোল এর চূড়ান্ত পর্যায়ে চলছে। গত 3 দিন ধরে জিয়ন জাংকুক তার দল নিয়ে গভীর অরণ্যে ওৎপেতে ছিল। তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক এক জঙ্গি সংগঠনের গোপন অস্ত্রাগার এবং তাদের প্রধান আস্তানা ধ্বংস করা। জিয়ন জাংকুক গাছের ছায়ায় মিশে আছে। তার পরনে
কাম্বার ড্রেস, মুখে ক্যামোফ্লেজ রং মাখা, হাতে আধুনিক সার্ভিস রাইফেল। তার সেই বিখ্যাত আম্বার আইস দুটো এখন শিকারী চিতার মতো স্থির। টেলিস্কোপের লেন্স দিয়ে তিনি সামনের পাহাড়ের ঢালে লুকানো সুড়ঙ্গ পথটি পর্যবেক্ষণ করছেন। মেজর যেও পাশেই পজিশন নিয়ে আছে, তার কানে হেডসেট। সেখান থেকে ক্রমাগত ইন্টেলিজেন্সের আপডেট আসছে। যেও ফিসফিস করে বলল, স্যার, টার্গেট কনফার্ম। ওরা অস্ত্র লোড করেছে। আগামী 10 মিনিটের মধ্যে ওরা বর্ডার পার করার চেষ্টা করবে। জাঙ্কো ঘড়ির দিকে তাকাল। 3:52। তার কণ্ঠস্বর একদম শান্ত কিন্তু হাড় কাঁপানো শীতল। অল ইউনিট পজিশন। আমরা ওদের পালানোর কোনো সুযোগই দেব না। ফায়ার অন মাই কমান্ড। পরবর্তী কয়েক মিনিট ছিল নরক গুলজার। জাঙ্কুকে নিখুঁত পরিকল্পনায় চারপাশ থেকে ঘিরে ফেলা হলো শত্রুপক্ষকে। গোলাগুলি, গ্রেনেড, বিস্ফোরণ আর কমান্ডোরদের চিৎকারে পাহাড়ের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। জাঙ্কুক নিজে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার প্রতিটি বুলেট যেন লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে এক অমেঘ নিয়তি হয়ে। মিশন প্রায় শেষের দিকে। শত্রুপক্ষের আস্তানা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে পাহাড়ের ওপারে একটি গোপন বাংকার থেকে ভারী মেশিন গানে গর্জে উঠল। জাঙ্কুকের দল খোলা জায়গায় আটকা পড়ার উপক্রম। নিজের টিমের ছেলেদের বাঁচাতে জাঙ্কুক একাই সেই বাংকারের দিকে ধাবিত হলো। পাথর আর গুলি বৃষ্টির মাঝ দিয়ে তার সেই অসম্ভব ক্ষিপ্রতা দেখে মেজর জেহপো কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বাংকারটি ধ্বংস করার ঠিক আগ মুহূর্তে একটি আইইডি বিস্ফোরণ ঘটল জাঙ্কুকের খুব কাছে। বিস্ফোরণের তীব্রতায় তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়লেন, কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন। রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শেষ গ্রেনেডটা ছুড়ল বাংকারের ভিতরে। বিশাল এক শব্দে সবকিছু শান্ত হয়ে গেল। মিশন সাকসেসফুল। কিন্তু জাঙ্কুক অনুভব করলো তার বাম কাঁধ থেকে কোনই পর্যন্ত এক তীব্র জ্বালা। বিস্ফোরণের স্লিপটা তার হাড়ের ভিতরে ঢুকে গেছে। সাথে শরীরে পুরনো সেই ইনজুরিটাও এবার বড্ড বিদ্রোহ শুরু করেছে। রক্তে ভেজা ইউনিফর্ম আর ধুলোবালি মাখা শরীরে জাঙ্কুক পাথরের উপরে হেলান দিয়ে বসলো। তার শরীর অবসন্ন হয়ে আসছে, কিন্তু মস্তিষ্ক তখনও কাজ করছে। তার সেই আম্বার আইসের ভেতরে হঠাৎ করে এক অদ্ভুত হ্যালুসিনেশন শুরু হলো। তিনি দেখলেন পাহাড়ের কুয়াশা ভেদ করে একটি 18 বছরের কিশোরী দৌড়ে আসছে। তার হাতে একগুচ্ছ নীল পদ্ম। মেয়েটির মুখটা অস্পষ্ট, কিন্তু তার চঞ্চল হাসিটা যেন এই মরুভূমির মতো পাহাড়ের মাঝে বসন্ত নিয়ে আসছে। আপনি আমার জন্য নীল পদ্ম আনবেন বলেছিলেন না জাঙ্কুক? এক মায়াবী কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো। জাঙ্কুক বিড়বিড় করে উঠল, তুমি? স্মৃতির সেই মেয়েটি কাছে এসে দাঁড়ালো। জাঙ্কুকের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার আঙুলগুলো কুঁকড়ে গেল। তিনি দেখলো মেয়েটা হঠাৎ করে চলে যাচ্ছে। স্যার, স্যার, চোখ খুলুন। জেহপের চিৎকারে জাঙ্কুকের তন্দ্রা ভাঙলো। জেহপ তার ক্ষতস্থান চেপে ধরার চেষ্টা করছে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে নিজের উপরে প্রচন্ড বিরক্ত হলো। কেন 7 বছর আগের সেই অর্থহীন স্মৃতি তাকে এই যুদ্ধের ময়দানেও তাড়া করছে? বেঈমান মেয়েটিকে সে কোনোদিনও মনে রাখতে চায় না। সে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কেন সেই বিশ্বাসঘাতক মেয়েটিকে তার চোখে ভেসে উঠতে হলো নীল পদ্ম হয়ে? জেহপ, রিপোর্ট। জাঙ্কুক ভাঙা গলায় জিজ্ঞাসা করলেন। মিশন 100% সাকসেসফুল স্যার। আমাদের কোনো ক্যাজুয়ালিটি নেই, কিন্তু আপনার অবস্থা খুব খারাপ। হেলিপ্যাড প্রস্তুত। আপনাকে দ্রুত সিএমএইচ এ নিতে হবে। জাঙ্কুক মলিন হাসলো। তার সেই আম্বার চোখে এখন এক অদ্ভুত শূন্যতা। জাঙ্কুক জানে সিএমএইচ এ গেলে তাকে আবারও সেই বেয়াদব ডক্টরের মুখোমুখি হতে হবে, যে তাকে নাজেহাল করেছিল, যার চোখে তিনি নিজের পরাজয় দেখেছিলেন। হেলিকপ্টারে যখন পাহাড়ের বুক চিরে ঢাকার দিকে উড়াল দিল, জাঙ্কুক তখনও ভাবছে সেই মেয়েটার কথা। সে কি সত্যি তাকে মনে রাখেনি, নাকি সে ছিল আসলে এক মুখোশধারী শত্রু, যে তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতাটুকু তৈরি করে বসে আছে? অন্যদিকে মেডিকেল ক্যাম্পে তে তখন নির্ঘুম রাত কাটাচ্ছিল। সে জানতো অপারেশন ব্ল্যাক হোল
আজ রাতে শেষ হবে। কেন জানি না তার মন হু গাইছিল। সে বারবার তার মোবাইল ফোনের দিকে তাকাচ্ছিল, যদিও সে জানতো ওখান থেকে কোনো ফোন আসবে না। জিমিন এসে পাশে দাঁড়ালো। তে, তুই এখনো ঘুমাসনি? তোর চোখে তো কালি পড়ে গেছে। তে জানলার বাইরে অন্ধকার রানওয়ের দিকে তাকিয়ে বলল, জিমিন, 7 বছর আগে যখন আমি দেশ ছেড়েছিলাম, আমি ভেবেছিলাম আমার সব আবেগ আমি নোয়াখালীর সেই ধুলিময় পথে কবর দিয়ে এসেছি। কিন্তু আজ কেন জানি বুকটা খুব কাঁপছে। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। তোর কি মনে হয় ও বিপদে পড়বে? তে তিক্ত হাসলো। বিপদে পড়লে ভালো হতো, অন্তত ওর ইগোটা কিছুটা কমতো। কিন্তু মানুষটা এতই শক্তিশালী যে বিপদ হয়তো তাকে দেখে রাস্তা পরিবর্তন করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই তের পেজারে একটি জরুরি বার্তা ভেসে এলো। রেড অ্যালার্ট, রেড অ্যালার্ট। মেডিভেকের মাধ্যমে গুরুতর আহত রোগীরা আসছে। শরীরে একাধিক স্প্লাটারের আঘাত, কাঁধ স্থানচ্যুত, আশঙ্কা এবং মারাত্মক রক্তক্ষরণ। রোগীর কোট আয়রন ফিস্ট। তের হাত থেকে কফির মগটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। আয়রন সিস্ট মানে জিয়ন জাংকুক আসছে। তার বীরত্ব আর জেদের চূড়ান্ত মূল্য চুকিয়ে সে ফিরেছে তের কাছে। তে তার অ্যাপ্রনটা টেনে নিয়ে দ্রুত পায়ে ওটির দিকে হাঁটা শুরু করলো। তার চোখে সেই উদাসীনতা মুহূর্তেই এক ইস্পাত কঠিন প্রফেশনালের জিমে বদলে গেল। সে মনে মনে বলল, তুমি বীর হতে পারো জাংকুক, কিন্তু মৃত্যু আর জীবনের মাঝে যে সরু রেখাটা আছে, সেখানে আমি শেষ কথা। তোমাকে ফিরতে হবে মিস্টার জিয়ন। আমার এই অসম্পূর্ণ হিসাবগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে। অপারেশন থিয়েটারের ওপরে লাল আলোটি জ্বলছে। ভিতরে এক পিনপতন নীরবতা, শুধু কার্ডিয়াক মনিটরের শব্দ আর তের শান্ত গলার নির্দেশ শোনা যাচ্ছে। জিয়ন জাংকুক এখন গভীর অ্যানেস্থেসিয়ার প্রভাবে অচেতন। তার সেই প্রখর ব্যক্তিত্ব, সেই অহংকারী তামাটে চোখ এখন বন্ধ। সাদা ওটি ড্রেসের নিচে তাকে এখন আর দা আয়রন ফিস্ট মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এক ক্লান্ত যোদ্ধা যে নিজের অজান্তেই তার সব থেকে বড় শত্রু বা হয়তো কাছের মানুষের হাতের নিচে আত্মসমর্পণ করেছে। তে নিপুণ হাতে জাংকুকের কাঁধের টিস্যুগুলো সরিয়ে স্প্লাইটার বের করছে। প্রতিবার যখন তার শরীরের ভেতরের ধাতু খুঁজে পাচ্ছে, তের বুকটা কেঁপে উঠছে, কিন্তু তার হাত কাঁপছে না। সে এখন একজন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার। 7 বছর আগে যে মেয়েটির হাত কাঁপতো জাংকুকের নাম শুনলে, সেই মেয়েটি আজ আর নেই। জিমিন পাশে দাঁড়িয়ে নার্ভাসলি মনিটর চেক করছিল। সে নিচু গলায় বলল, তে, ব্লাড প্রেশার ফল করেছে, শরীরটা বড্ড বেশি ধকল সয়েছে কর্নেল জিয়ন জাংকুকের। তে একবার জাংকুকের শান্ত মুখের দিকে তাকালো। অ্যানেস্থেসিয়ার ঘোরে জাংকুক অস্ফুট কণ্ঠে কিছু একটি বিড়বিড় করছে। তে কান কাছে নিল। জাংকুক বলছে, নীল, নীলপদ্ম কোথায়? তের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। নীলপদ্ম? 7 বছর আগের সেই বিকেলের কথা কি এই দুর্দর্শ লোকের মনে আছে? সেদিন দাদুর বাড়ি পুকুর ঘাটে দাঁড়িয়ে জাংকুক বলেছিল একটি মেয়েকে চেনে যে নীলপদ্ম খুব পছন্দ করে, তাকে নীলপদ্ম দিতে হলে কি খুব স্পেশাল হতে হবে। তে তখন ভেবেছিল জাংকুক তার কথা বলছে, অথচ সেই রাতেই জাংকুক তাকে অযোগ্য বলে প্রমাণ করে দিয়েছে। তে নিজের ঠোঁট কামড়ে ধরল। ঘৃণা আর মমতা মিলেমিশে তার ভিতরে এক ঝড় বয়ে যাচ্ছে। সে দ্রুত হাতে অপারেশন শেষ করলো। অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ভোর 5টা। কেবিনের জানলা দিয়ে ধূসর আলো ভিতরে ঢুকছে। জাংকুকের জ্ঞান ফিরছে ধীরে ধীরে। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সে চোখ মেলে দেখলো সাদা স্লিং, আর তার পাশে কেউ একজন দাঁড়িয়ে তার ড্রেসিং বদলে দিচ্ছে। চোখ ফেরাতেই জাংকুক দেখলো সেই তীক্ষ্ণ চোখের নারী ডাক্তার কিম তেইয়ংকে। তে তখন খুব নির্দিষ্ট মনে তার ব্যান্ডেজ পরীক্ষা করছিল। জাংকুকের মনে হলো এই মানুষটার ছোঁয়ায় কোনো এক অদ্ভুত পরিচিতি আছে। এমনটা কেন মনে হচ্ছে? পানি। জাংকুকের গলা দিয়ে শুধু এই একটা শব্দই বের হলো। তে গ্লাসে করে পানি নিয়ে স্ট্র দিয়ে তার
তার মুখে ধরল। পানি খেয়ে জাঙ্কুক কিছুটা ধাতস্থ হলো। তার সেই আম্বার আইস এখন সরাসরি তের চোখের দিকে স্থির। আপনি আমার অপারেশন করেছেন? জাঙ্কুক জিজ্ঞাসা করল। তার গলায় আগের সেই বজ্রকণ্ঠ নেই, তবে গম্ভীর এবং অটুট। তে যন্ত্রের মতো উত্তর দিল, হ্যাঁ, আপনার কাঁধে 5টি স্প্লাইন্টার ছিল। অনেক রক্তক্ষরণ হয়েছে। আপাতত কয়েকদিন আপনাকে কড়া বেড রেস্ট নিতে হবে। জাঙ্কুক একটু হাসার চেষ্টা করলো, যা ব্যথায় স্নান হয়ে গেল। বেড রেস্ট আমার ধাতে নেই ডক্টর। আমার মিশন এখনো পুরোপুরি শেষ হয়নি। তে ট্রেটা সজোরে টেবিলের উপরে রাখলো, তার চোখে আগুন। আপনার মিশন শেষ হোক বা না হোক, আমার পেশেন্ট হিসেবে আপনাকে আমার কথা শুনতে হবে। আপনার ইগো দিয়ে আপনি বুলেট আটকাতে পারেন, কিন্তু ইনফেকশন আটকাতে পারবেন না। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে বলল, 7 বছর আগে আমি একবার নোয়াখালী গিয়েছিলাম। সেখানে একটি মেয়েকে দেখেছিলাম। তার চোখ দুটো ঠিক আপনার মতোই ছিল। তের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে কি তবে চিনতে পেরেছে? কিন্তু তে নিজেকে সামনে নিল। সে অবজ্ঞার স্বরে বলল, আর্মি অফিসারদের কি ট্রমা হলে পুরনো স্মৃতি আর বর্তমান গুলিয়ে যায়? আমার মনে হয় আপনার সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন দরকার। জাঙ্কুক একটু অবাক হলো। মেয়েটা তাকে সোজাসাপটা অপমান করছে, অথচ কেন জানি তার রাগ হচ্ছে না, বরং এই অপমানের মাঝেও সে এক ধরনের অধিকার খুঁজে পাচ্ছে। আপনার নাম যেন কি বললেন? কিম তেইয়ং। তে বিড়বিড় করলো, নামটা খুব চেনা মনে হচ্ছে, বিশেষ করে তেইয়ং। তে কেমন যেন চেনা চেনা। তে কেবিনের দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, নামে কি আসে যায় কর্নেল? আপনার কাছে তো আমি স্রেফ একজন সাধারণ মেয়ে, যার কোনো যোগ্যতাই নেই। তাই নাম মনে রাখার বৃথা চেষ্টা করবেন না। আপনার ওষুধগুলো নার্স দিয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনার বন্ধু সুগার বোন বলে কোনো বাড়তি সুবিধা আশা করবেন না। তে ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। করিডোরে এসেই সে দেয়ালে পিঠ দিয়ে হাঁপাতে লাগলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে পেরেছে। সে জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল হতে দেয়নি। অন্যদিকে কেবিনের ভিতরে জিয়ন জাঙ্কুক একা পড়ে রইল। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, সাধারণ মেয়ে। সে কি এই কথাটি আগেও কাউকে বলেছিল? তার মনের গহীনে 7 বছর আগের সেই স্মৃতিগুলো কেন হঠাৎ করে ডানা ঝাপটাচ্ছে? কেন তার মনে হচ্ছে এই ডক্টর কিম তেইয়ং কোনো সাধারণ ডাক্তার নয়, বরং তার জীবনে এমন এক অধ্যায় যা সে নিজেই কোনো এক স্বার্থের টানে ছিঁড়ে ফেলেছিল। জাঙ্কুক তার ডান হাত দিয়ে নিজের কপাল টিপে ধরল। তার আম্বার চোখে এখন সংশয়। সে মনে মনে বলল, কিম তেইয়ং, আপনি কে? কেন? আপনাকে দেখলে আমার বীরত্বের অহংকার ধুলোয় মিশে যায় কেন? অপারেশন থিয়েটার থেকে ফেরার পর 3 দিন কেটে গেছে। ঢাকার সেনানিবাসের আকাশটা আজ ভারী মেঘে ঢাকা, ঠিক যেন জিয়ন জাঙ্কুকের মনের মতো। সিএমএইচ এর ভিআইপি কেবিনে শুয়ে জাঙ্কুক এক দৃষ্টিতে সিলিনের দিকে তাকিয়ে আছে। তার বাম হাতটা স্প্লিং দিয়ে বুকের সাথে আটকানো। শরীরের ক্ষতগুলো শুকিয়ে আসছে, কিন্তু মনের ভিতরে যে অস্থিরতা জন্ম হয়েছে তার কোনো মলম নেই। বিগত 48 ঘন্টায় জাঙ্কুক বারবার একটা বিষয় নিয়ে ভাবছে, ডক্টর কিম তেইয়ং কেন মেয়েটি তাকে সাধারণ মেয়ে এবং যোগ্যতা নিয়ে খোঁচা দিল? এই শব্দগুলো তো সাধারণ কোনো চিকিৎসকের মুখে মানায় না। এগুলো কোনো ব্যক্তিগত আঘাতের প্রতিধ্বনি। ঠিক এই সময় দরজায় টোকা পড়লো। ভিতরে ঢুকলো মেজর জেহো। তার হাতে কিছু ফাইল আর একটি ফুলের তোড়া। স্যার, গুড মর্নিং। সুগা স্যার পাঠালেন। উনি একটি মিটিং এ আছেন, বিকেলে আসবেন। জাঙ্কুক জেহোকের দিকে তাকালেন। তার আম্বার চোখ দুটোতে এক ধরনের অনুসন্ধানী দৃষ্টি। জেহোক, ফুলগুলো টেবিলে রাখো। আর শোনো, তুমি কি ডক্টর কিম তেইয়ংকে আগে থেকে চেনো? জেহোক ঘামতে শুরু করলো। সে জানে এই বাঘের কাছে বেশিক্ষণ সত্য গোপন রাখা কঠিন। সে ঢোক গিলে বলল, না স্যার, মানে ওই দিন সুগা স্যারের কেবিনে যা শুনলাম। আপনি তো জানেন। আমি তোমার আমতা আমতা কথা জানতে চাইনি জেহোক। কিম তেইয়ং এর সম্পর্কে যা জানো সব বলো। ও কি আগে থেকেই আমাকে চেনে? ওর কথায় এক ধরনের
প্রতিশোধের সুর কেন? জিওপ এবার বুঝতে পারলো কর্নেল জিওন জাঙ্কুককে আর ধোকা দেওয়া যাবে না। তবে সে সরাসরি সবকিছু না বলে একটু ঘুরিয়ে বলল, স্যার, ডক্টর তেহুং অত্যন্ত মেধাবী, তবে ওর অতীতের একটা অংশ খুব রহস্যময়। সুগা স্যার একবার বলেছিল তেহুং আজ থেকে 7 বছর আগে হঠাৎ করে বদলে গিয়েছিল। খুব হাসিখুশি একটা মেয়ে রাতারাতি কেমন যেন পাথর হয়ে গেল, দেশ ছেড়ে চলে গেল বিদেশে। কেন গিয়েছিল সেটা আজ পর্যন্ত সুগা স্যারও জানেন। 7 বছর, আবারও সেই একই সময়কাল। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল। সে যা ভাবছে সেটাই কি তবে ঠিক? সিটির কোনায় ধুলো পড়া একটি ছবি হঠাৎ করে ঝিলিক দিয়ে উঠল। একটি চঞ্চল মেয়ে, যার হাসিতে ঝর্ণার শব্দ ছিল, যে তাকে সারাদিন উত্তপ্ত করত, আর সে ধমক দিয়ে তাকে দূরে সরিয়ে দিত। কিন্তু মনের এক কোণে সেই মেয়েটির জন্য এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল। এক কথায় তার জীবনে এক অদ্ভুত আলো হয়ে এসেছিল মেয়েটি, যার নাম ছিল তে। জাঙ্কুক তাকে ভালোবেসেছিল নিজের সত্তা দিয়ে, কিন্তু সেই মেয়েটি তাকে কোনো এক অজানা কারণে মাঝপথে ফেলে চলে গিয়েছিল, তাকে ধোঁকা দিয়েছিল। কেন গিয়েছিল তার কোনো উত্তর সে আজ পর্যন্ত পায়নি। আর সেই বিচ্ছেদের পর থেকে জাঙ্কুক নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলেছে। তে ছিল তার জীবনের একমাত্র দুর্বলতা, যা এখন এক বিশাল ক্ষতে পরিণত হয়েছে। দরজা খোলার শব্দে জাঙ্কুকের চিন্তা সুতো ছিঁড়ে গেল। ভিতরে ঢুকলো ডক্টর কিম তেহুং। আজ তার পরনে হালকা নীল রঙের জামা, উপরে সাদা অ্যাপ্রন, আর সেই চিরচেনা তার চেহারায় এক ধরনের কঠোর গম্ভীর্য ভাব। হাতে একটি ইঞ্জেকশনের ট্রে। তাকে দেখে জাঙ্কুকের হৃদস্পন্দন থমকে গেল মুহূর্তের মধ্যে। তে জেহপের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মেজর জেহপ, পেশেন্টকে বেশি কথা বলিয়ে ক্লান্ত করবেন না, ওনার এখন রেস্টের দরকার, আপনি আসতে পারেন। জেহপ দ্রুত সেলুট দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তে জাঙ্কুকের বিছানার কাছে এসে তার রিপোর্টগুলো পরীক্ষা করতে শুরু করলো। তার চলন বলনে এক ধরনের রাজকীয় অবজ্ঞা। আপনার ব্লাড প্রেশার এখন একটু হাই কর্নেল। তে কোনো দিকে না তাকিয়ে বলল। জাঙ্কুক এবার সরাসরি তের কবজি চেপে ধরলেন। তে চমকে উঠল, তার চোখের মণিগুলো বড় হয়ে গেল। আপনি কে তেইহুং? তবে কি তে ধরা পড়ে গেল এই নিষ্ঠুর মানবের কাছে, যে 7 বছর আগে তের জীবনটাকে এলোমেলো করে দিয়ে ধোকা দিয়ে চলে গিয়েছিল? সো বাটারফ্লাই, গল্পটি আমি ওয়ান শটে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে গল্পটি অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই এটা আমি ওয়ান শট করতে পারলাম না। এটা একটাই পর্ব হবে। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটির লাস্ট পার্ট দেখতে হলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। দেখা হবে লাস্ট পার্টে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।